আজ আমরা বৃত্তীয় গতির দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। তোমরা যারা প্রথম পর্বটি দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কটা দিয়ে ফলো করতে পারো, তাহলে হয়তো এই পর্বটা তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে আমরা মূলত যেটা আলোচনা করব সেটা হচ্ছে সার্কুলার মেকানিক্স। আমরা সরলরৈখিক গতিতে আমরা দেখেছি যে যখন সমান বেগে বা সমবেগে কোনো একটা বস্তু একটা সরলরেখায় যায় তখন তার উপর কোনো বাহ্যিক বলের কোনো প্রভাব থাকে না। অর্থাৎ বল একটা বস্তুর গতিবেগের দিক অথবা মানের পরিবর্তন ঘটাতে পারে। ঠিক সেরকম ভাবে কিভাবে বৃত্তীয় গতির মানের পরিবর্তন ঘটে সেটা নিয়ে আমরা এই পর্বে আলোচনা করব। বিষয় নিয়ে আমরা একটা আলোচনা করে নেব। প্রথমে সেটা হচ্ছে উলম্ব তলে বৃত্তীয় গতি। অর্থাৎ আমরা অনেক সময় কোনো একটা ঢিল বা পাথরকে দড়িতে বেঁধে উলম্ব তলে, অর্থাৎ এরকম একটি তলে আমরা এটাকে পাথর দিয়ে বেঁধে আমরা ঘোরাই। আমরা এটাও দেখেছি যে একটা ন্যূনতম গতিবেগ না হলে এখান থেকে পাথরটি নিচের দিকে পড়ে যায়, অর্থাৎ একটা বৃত্ত সম্পন্ন করতে পারে না। আমরা এখন দেখব যে কিভাবে এটা একটা উলম্ব বৃত্তাকার পথে ঘুরতে পারে। ধরা যাক এটা একটা উলম্ব বৃত্তাকার পথ এবং একটি বস্তুকে বা কোনো একটা ঢিলকে আমরা যখন বস্তুটা এই রকম অবস্থায় রয়েছে প্রাথমিক অবস্থান হিসেবে, যখন বস্তুটি এটা এক্স অক্ষের ধনাত্মক দিক, এই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে বস্তুটি যখন থিটা কোণ উৎপন্ন করবে তখন তার ওপর যে সমস্ত বল ক্রিয়াশীল হবে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। আমি তো জানি যে যখন বস্তুটি এরকম অবস্থানে থাকবে তখন তার ওজন উলম্বভাবে নিচের দিকে কাজ করবে, আর ঘূর্ণনজনিত যে অলিক বল অর্থাৎ অপকেন্দ্র বল সেটা দড়ি বরাবর বাইরের দিকে অর্থাৎ ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে কাজ করবে। তো এটার মান কত? এম ভি স্কোয়ার বাই আর, আর এটার মান হচ্ছে এমজি। আর এই সমস্ত বলগুলোকে তাদের যে লব্ধি বল রয়েছে তাদেরকে ব্যালেন্স করবে বা প্রতিমিত করবে, সেটা হচ্ছে টেনশন বা দড়ির টান, সেটা এই বরাবর কাজ করবে। আমরা যদি সমস্ত বলগুলোকে ব্যাসার্ধের দিকের সাথে অথবা তার অভিলম্ব বরাবর আমরা যদি উপাংশে ভাগ করি তাহলে এটা হচ্ছে স্পর্শক বরাবর, কারণটা কি? এটা ব্যাসার্ধের সাথে লম্বভাবে ক্রিয়াশীল একটি উপাংশ। তাহলে এইটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, অর্থাৎ আমি এটাকে থিটা লিখতে পারি। তাহলে এই উপাংশের মান হবে এমজি কস থিটা, আর এমজি যে উপাংশটি এইদিকে কাজ করছে সেটা হচ্ছে এমজি সাইন থিটা। তাহলে এখানে বস্তুর ওজনের একটা উপাংশ যেটা কেন্দ্র অভিমুখে কাজ করছে, আর দড়ির টান, তারা অবশ্যই এই দুটো বল প্রতিমিত হবে। তাহলে এম ভি স্কোয়ার বাই আর
ইজ ইকুয়াল টু mg sin থিটা প্লাস টি। অর্থাৎ দড়ির টান আমরা এখানে এই সম্পর্ক থেকে বার করতে পারি mv স্কয়ার বাই আর মাইনাস mg sin থিটা। স্পষ্টতই আমরা যদি সমস্ত বৃত্তাকার পথটাকে কতগুলো অংশে ভাগ করি, যেমন সর্বনিম্ন অংশ, সর্বোচ্চ অংশ এবং এই বিন্দুটি আর এখানে একটা বিন্দু পাবো, দুটো ক্ষেত্রে ব্যাপারটা সমানই হবে। আর যে কোনো বিন্দুতে আমরা মান পেয়ে গেছি, আমরা কোণের মান বসালেই যে কোনো বিন্দুতে আমরা দড়ির টান অবশ্যই বার করতে পারবো। এখন আমরা দেখছি দড়ির সর্বনিম্ন টান হবে এই জায়গাটা, যখন বস্তুটি একেবারে সর্বোচ্চ অবস্থানে থাকবে, আর সবচেয়ে বেশি টান হবে যখন বস্তুটি সর্বনিম্ন অবস্থানে থাকবে। কেন? আমরা যদি এটা কোণের মানটাকে বসাই, আমরা কোণের মানটা সর্বোচ্চ অবস্থানে কত? 90 ডিগ্রি। যখন থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, টি মিনিমাম এম ভি স্কোয়ার বাই আর মাইনাস এম জি সাইন 90 মানে 1। দড়ির টানের সর্বনিম্ন মান হচ্ছে এটা, আর যে কোনো বিন্দুতে দড়ির টানের মান হচ্ছে এটা। এবার যদি এই অবস্থানে থাকে, অর্থাৎ সর্বনিম্ন অবস্থানে থাকে, তাহলে টান সর্বাধিক হবে। কেন? কারণটা হচ্ছে এখানে থিটার মান হবে 270 ডিগ্রি, এবং আমরা জানি sin 270 ডিগ্রি ইজ ইকুয়াল টু -1। তাহলে মাইনাস যদি হয়, সাইনের মান যদি মাইনাস হয়, তাহলে এটা প্লাস হয়ে যাবে, এবং সেক্ষেত্রে এম ভি স্কোয়ার বাই আর প্লাস এম জি, এটা হচ্ছে সর্বাধিক মান। এবার আমরা জানি টেনশনের মান সর্বনিম্ন 0 হতে পারে। কেন? অর্থাৎ টি মিনিমাম এই অবস্থানে টেনশন নেগেটিভ হওয়ার অর্থ বস্তুটি অভিকর্ষের টানে নিচের দিকে নামে, তখন আর সেটা বৃত্তাকার পথে থাকবে না। তাহলে উলম্ব বৃত্তাকার পথে সে ঘুরতে পারলো না। অর্থাৎ এই অবস্থানে টেনশনের সর্বনিম্ন মান 0 হতে পারে। অর্থাৎ 0 থেকে বেশি অথবা 0-এর সমান হলেই সে সম্পূর্ণ বৃত্তটি সম্পন্ন করতে পারে, পরিভ্রমণ করতে পারে। সেখান থেকে আমরা বলতে পারি, যদি আমরা টি মিনিমাম গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, তার মানে এম ভি স্কোয়ার বাই আর মাইনাস এম জি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, এম ভি স্কোয়ার বাই আর greater than or equal to mg, v greater than or equal to root over rg। তাহলে সর্বোচ্চ অবস্থানে বস্তুর ন্যূনতম গতিবেগ রুট ওভার rg হতে হবে। আর মানে যে দড়ির সাহায্যে এটাকে ঘোরানো হচ্ছে উলম্ব তলে, সেই দড়ির দৈর্ঘ্য। জি হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি বা অভিকর্ষজ ত্বরণ, জি এর মান 9.81, বা আমরা হিসেবের সুবিধার জন্য 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার নিয়ে থাকি। এবার এরকম একটা পেন্ডুলাম ঝুলে আছে একটা দড়ির সাহায্যে, আর আমরা এখানে একটা প্রাথমিক বেগ দিই।
আমরা দেখি যে বস্তুটি এইভাবে অসিলেট করতে থাকবে। এবার আমরা এমন একটা বেগ দিতে চাই, প্রাথমিক বেগ, যাতে সে একটা পূর্ণ বৃত্তাকার পথ পরিভ্রমণ করে চলে আসতে পারে। আমরা জানি যে যত উপর দিকে উঠবে তত তার গতিবেগ কমতে থাকবে। এখানে আমরা কার্যক্ষমতা শক্তির কতগুলো ধারণাকে ব্যবহার করব। আমরা জানি যে যখন এটা ক্রমশ উপর দিকে উঠতে থাকবে তার স্থিতিশক্তি বৃদ্ধি পাবে এবং ঠিক সমপরিমাণ গতিশক্তি হ্রাস পাবে। এইভাবে তার গতি আস্তে আস্তে কমতে থাকবে। আমরা মনে করলাম সর্বনিম্ন অবস্থানে তার গতিবেগ সেটা হচ্ছে v0। এই গতিবেগে এটাকে আমরা এদিকে ট্যানজেনশিয়াল অর্থাৎ স্পর্শ বরাবর গতিবেগ এই অবস্থানে v0। তাহলে যখন সেটা কোন একটি কোণ থিটা করবে তখন তার গতিবেগ কত। তাহলে আমাকে দেখতে হবে প্রাথমিক অবস্থানের সাপেক্ষে বস্তুটি কতখানি উপরের দিকে উঠেছে। ধরো আমি এটাকে নাম দিলাম ও, এটা প্রাথমিক অবস্থান এ এবং এটা হচ্ছে বি। তাহলে আমরা জানি ও এ ইজ ইকুয়াল টু ও বি ইজ ইকুয়াল টু এল, স্ট্রিং এর দৈর্ঘ্য। তাহলে আমার বার করতে হবে তার অবস্থান কতখানি উপরের দিকে উঠেছে, অর্থাৎ এই দৈর্ঘ্য। সাপোজ এটা বি ড্যাশ, আমাকে বার করতে হবে এ বি ড্যাশটা কত। খুব পরিষ্কার ভাবে এটা ও এ থেকে আমরা যদি ও বি ড্যাশকে বাদ দিয়ে দিই, ও এ মানে এল আর ও বি মানে এল কস থিটা, তাহলে আমরা এখানে বলতে পারি এল ইন্টু 1 মাইনাস কস থিটা। আমরা যদি এটাকে সাব মাল্টিপল অ্যাঙ্গেলে ভেঙে দিই তাহলে আমরা জানি এটার মান হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। তাহলে আমরা বলতে পারি এ বি ড্যাশ ইজ ইকুয়াল টু এল 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। আমরা যদি অন্যান্য বলকে উপেক্ষা করি, যেমন বায়ুর ঘর্ষণজনিত বল বা যেখান থেকে ঝোলানো আছে সেখানে যে ঘর্ষণ রয়েছে সেই ঘর্ষণজনিত বল, এই বলগুলোকে আমরা যদি উপেক্ষা করি তাহলে আমরা বলতে পারি যে mgh অর্থাৎ যতখানি তার স্থিতিশক্তির বৃদ্ধি ঘটল সেটা হচ্ছে m ইন্টু জি ইন্টু এ বি ড্যাশ ইজ ইকুয়াল টু এম জি 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। তা আমরা ওয়ার্ক এনার্জি থিওরাম অনুযায়ী আমরা বলতে পারি যে এখানে যে স্থিতিশক্তির পরিবর্তন ঘটলো অর্থাৎ স্থিতিশক্তির সঞ্চয় ঘটলো সেটা অবশ্যই গতিশক্তির থেকে প্রাপ্ত। তাহলে ভিবি বা যে কোনো অবস্থানে এটার গতিবেগ ভি ধরে দিয়ে নেওয়া যায়, তাহলে হাফ এম v0 স্কোয়ার মাইনাস হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2m জি সাইন স্কোয়ার থিটা বাই 2। যে কোনো অবস্থানে তার ভি এর মান হচ্ছে mm ক্যান্সেল 4 হয়ে যাবে। সো ভি স্কোয়ার v0 স্কোয়ার মাইনাস 4g সাইন স্কোয়ার থিটা বাই 2। তার যে কোনো অবস্থানে তার মান হচ্ছে v ইজ ইকুয়াল টু রুট ওভার v0 স্কোয়ার মাইনাস 4g সাইন স্কোয়ার থিটা বাই 2। এবার আমরা জানি যে সম্পূর্ণ বৃত্তটাকে পরিভ্রমণ করতে, উলম্ব বৃত্ত যদি পরিভ্রমণ করতে হয়
তার সর্বাধিক অবস্থানে তার গতিবেগ √r(g), আর এখানে l ততখানি হতে হবে। আচ্ছা, এখানে দেখা যাক সর্বাধিক অবস্থানে তার গতিবেগ, সেটা অবশ্যই সর্বনিম্ন হবে। ভি মিনিমাম ইজ ইকুয়াল টু, যখন কোণের মান 180 ডিগ্রি হবে। আর আমরা যদি দেখি এই অবস্থানে সর্বাধিক অবস্থান হচ্ছে এইরকম আর কি, তাহলে এখানে মূল কতখানি কোণ না 180 ডিগ্রি। তাহলে আমরা যদি থিটার জায়গায় 180 ডিগ্রি বসাই, তাহলে আমরা কত পাচ্ছি? v0² মাইনাস 4g sin স্কোয়ার থিটা বাই 2, দ্যাট ইজ 180/2 মানে 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1। সরি, আমি এটাকে বাদ দিয়ে গেছি, এটা রয়েছে 4gl sin স্কোয়ার থিটা বাই 2 মাইনাস 4gl সর্বনিম্ন গতিবেগ। আমরা জানি এখানকার সর্বনিম্ন গতিবেগ সেটা √LG এর সাথে সমান হতে হবে বৃত্তাকার পথে পরিভ্রমণ করতে গেলে। তাই √LG, যেটা ওখানে RG ছিল, এখানে যেহেতু R এর মান L, তাই আমরা একটা LG বসাচ্ছি। √v0² মাইনাস 4g ইন্টু L, ওই পক্ষকে বর্গ করে পাই LG is equal to v0² minus 4gl. So v0² is equal to 5gl. So v0 is equal to √5gl. অর্থাৎ সর্বনিম্ন অবস্থানে ন্যূনতম গতিবেগ, যে গতিবেগ থাকলে বস্তুটি একটি উলম্ব বৃত্তাকার পথে ঘুরতে পারে। এরপরে আসছি আমরা সরলরৈখিক গতির সাথে বৃত্তীয় গতির কিছু তুলনামূলক আলোচনা। এখানে সরলরৈখিক গতিবেগ, এটা হচ্ছে বৃত্তীয়। আমরা এখানে যেটা প্রাথমিক বেগ ধরি সেটাকে আমরা সাধারণত ইউ ধরে থাকি। এখানে প্রাথমিক ω0, সরণকে আমরা এস ধরি। এখানে কৌণিক সরণ থিটা, এটা অবশ্যই রেডিয়ানে মাপা। যদি সমবেগে যায় তাহলে এস ইজ ইকুয়াল টু ইউটি সমবেগে, আর এখানে থিটা ইজ ইকুয়াল টু ওমেগাটি সমকৌণিক গতি। ভি, এখানে ডি ওমেগা ডিটি, ডিভি ডিটি is equal to d2s dt স্কোয়ার, সেটাকে আমরা বলি অ্যাক্সিলারেশন বা ত্বরণ। এখানে ডি ওমেগা ডিটি is equal to কৌণিক ত্বরণ, অবশ্যই সেটা is equal to d2 থিটা ডিটি স্কোয়ার। ত্বরণ যদি সমত্বরণ হয় তখন আমরা এটাকে ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা করে থাকি। ডিভি ইজ ইকুয়াল টু এ ডিটি ইন্টিগ্রেশন ইউ টু ভি। যেহেতু ত্বরণ কনস্ট্যান্ট, তাই আমরা এখানে করব প্রাথমিক মানের সময় 0, অন্তিম মানের সময়, সেখানে আমরা কি পাবো? ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু এটি, তার থেকে পাবো ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। কারণ আমরা 6 নম্বরটা কি লিখতে পারি? ওমেগা ইজ ইকুয়াল টু ডি ওমেগা, ওমেগা 0 টু ওমেগা ইজ ইকুয়াল টু আলফা 0 টু বি।
So omega 0 minus omega is equal to alpha t. Omega 0, omega minus omega 0 is equal to alpha t. That is omega is equal to omega 0 plus alpha t. Next, v is equal to ds dt is equal to u plus at. ds is equal to u plus at dt integration 0 to t integration s0 to s. জেনারেলি আমরা সাধারণত প্রাথমিক অবস্থানটাকে 0 ধরি, তো আমি এখানে 0 ধরছি, 0 ধরছি, এখানে s। এখান থেকে পাবো s is equal to ut plus half at square। এখানে আমরা আসবে 0 to theta d theta 0 to t প্রাথমিক কৌণিক বেগ প্লাস আলফা ইন্টু টি dt. So theta is equal to omega 0 t plus half alpha t square. Number 8, আমরা জানি যে অ্যাক্সিলারেশন বা ত্বরণ a is equal to dv dt। তাহলে আমরা এটাকে একটু অন্যরকম ভাবে লিখতে চাই। a is equal to dv ds into ds dt। সুতরাং আমরা বলতে পারি ds dt is equal to v, so v dv ds, a is equal to v into dv ds। অন্যদিকে alpha is equal to d omega dt, that is equal to d omega d theta into d theta dt is equal to omega into d omega d theta। এবার আমরা আগের যে সম্পর্ক রয়েছে সেটাকে নিয়ে আমরা লিখতে পারি v into dv is equal to a into ds integration v dv is equal to a constant ds। এবার আপার লিমিট আর লোয়ার লিমিট আমাদের চুজ করতে হবে। লোয়ার লিমিট গতিবেগের ক্ষেত্রে প্রাথমিক গতিবেগ u আর অন্তিম গতিবেগ v, আর সরণের ক্ষেত্রে প্রাথমিক সরণ আমরা 0 ধরছি, অন্তিম সরণ s। তাহলে আমরা জানি যে ইন্টিগ্রেশন x to the power n dx is equal to x to the power n plus 1 divided by n plus 1 plus c। তাহলে এখানে n এর মান 1, সুতরাং এটা হবে হচ্ছে v to the power 1 plus 1 2 divided by 2। আর যেহেতু এটা ডেফিনিট ইন্টিগ্রেশন তাই আমাদের আরবিটারি কনস্ট্যান্ট c আসবে না, তার বদলে আপার লিমিট আর লোয়ার লিমিট আসবে। is equal to a ds এর ইন্টিগ্রেশন s0। তাহলে এখানে লিখতে পারি b স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 2 is equal to as। So b square minus u square is equal to 2as। b square is equal to u square plus 2as। অন্যদিকে omega into d omega is equal to alpha into d theta integration omega 0 প্রাথমিক কৌণিক বেগ omega
ওমেগা ডি ওমেগা ইজ ইকুয়াল টু আলফা ডি থিটা 0 to থিটা। সুতরাং ওমেগা টু দি পাওয়ার 2/2 ওমেগা ওমেগা 0 is equal to alpha into theta. So omega square minus omega 0 square by 2 is equal to alpha into theta. Omega square minus omega 0 square is equal to 2 alpha theta. Omega square is equal to omega 0 square plus 2 alpha theta. সুতরাং আমরা দেখতে পাচ্ছি সরলরেখার যে সম্পর্কগুলো রয়েছে, সরলরৈখিক গতির যে সম্পর্কগুলো আছে, সেই সম্পর্কগুলো একইভাবে কৌণিক গতিবেগের ক্ষেত্রে প্রযোজ্য তাদের মান অনুসারে। অর্থাৎ তার এখানে ভি এর জায়গায় ওমেগা আসবে, এস এর জায়গায় থিটা আসবে, এরকম ভাবে আমরা এটা করতে পারি। এবার আমরা দেখব যে নিউটনের সূত্রকে কিভাবে এখানে প্রয়োগ করা যায়। কারণ এখানে যখন ত্বরণ আছে, আমরা সরলরৈখিক গতিবেগের ক্ষেত্রে আমরা জানি যে ত্বরণ তখনই সম্ভব যখন বাহ্যিক অপ্রতিমিত বলের যদি কোনো প্রভাব থাকে। এটা আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা পাই। কৌণিক বেগের ক্ষেত্রে বলের পরিবর্তে অন্য কোনো একটা রাশি অবশ্যই ক্রিয়াশীল। হ্যাঁ, সেই রাশিটার নাম টর্ক। অর্থাৎ ধরো কোন একটা দরজা রয়েছে, এখানে কবজা লাগানো রয়েছে, আমরা এই দরজাটাকে খুলতে চাই। নিশ্চয়ই লক্ষ্য করে দেখবে যে দরজাটা যেদিকে কবজা লাগানো রয়েছে তার থেকে যত দূরে আমরা বল প্রয়োগ করব তত বেশি সহজে দরজাটাকে ঘোরাতে পারে। দরজাটা যখন বন্ধ করা আছে অর্থাৎ তার কৌণিক গতিবেগ 0। যখন সেটাকে আমরা খুলছি তার মানে তার কৌণিক গতিবেগের একটা কিছু মান আছে। তাহলে 0 থেকে কোনো একটা মানে যদি সে আসতে চায় তাহলে আমাকে কি করতে হচ্ছে? অবশ্যই বল প্রয়োগ করতে। এবার আমাকে যখনই কৌণিক বেগের কথা আমরা বলবো তখন আমাকে দেখতে হবে কোন অক্ষের সাপেক্ষে সেটা ঘুরছে। এটা হচ্ছে তার অক্ষ। এই অক্ষের সাপেক্ষে সে ঘুরছে। এই ঘূর্ণাক্ষ থেকে যত দূরে আমি বল প্রয়োগ করব তত সহজে দরজাটাকে খুলতে পারবো, মানে তার কৌণিক গতিবেগের বৃদ্ধি ঘটাতে পারবো। অর্থাৎ আমরা যদি বলটাকে স্থির রেখে দূরত্বটাকে বাড়াতে থাকি তাহলে কি হবে? টর্কটা বৃদ্ধি পাবে। তাহলে টর্ক ইজ ইকুয়াল টু অক্ষ থেকে লম্ব বরাবর দূরত্ব আর যদি হয় তাহলে এটা হবে আর ইন্টু এফ। তা আমরা দেখেছি এই টর্কটা কি করবে না কৌণিক ত্বরণ সৃষ্টি করবে। কৌণিক ত্বরণটা কি? একটা ভেক্টর রাশি। তা টর্ক অবশ্যই ভেক্টর রাশি। বলটা কি? একটা ভেক্টর রাশি। আরটাও ভেক্টর রাশি। তাহলে দুটো ভেক্টরের গুণফল যদি একটা ভেক্টর হয় তাহলে অবশ্যই তাদের মধ্যে একটা ক্রস প্রোডাক্টের সম্পর্ক থাকবে, অর্থাৎ ভেক্টর গুণফলের সম্পর্ক। তাহলে এবার দেখা যাক কে আগে আসবে আর কে পরে যাবে। আমরা এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন থেকে অর্থাৎ কৌণিক বেগের যেহেতু কোণের দিক অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির বিপরীতের দিকে যদি থাকে তাহলে সেটাকে আমরা বলি ধনাত্মক। আর এর ক্ষেত্রে কি? অক্ষ থেকে এই ডিরেকশনটা হচ্ছে পজিটিভ। আমি এখানে দেখতে পাচ্ছি এখানে আমরা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে আমরা এটাকে রোটেট করানোর চেষ্টা করছি। অর্থাৎ আমাকে বলটা প্রয়োগ করতে হবে কোন দিকে? বলটা প্রয়োগ করতে হবে, এটা এক্স অ্যাক্সিস বরাবর আছে, আমাকে বলটা প্রয়োগ করতে হবে ওয়াই অ্যাক্সিস বরাবর। আর এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে আরটা রয়েছে। জেড অক্ষ বরাবর টর্কটা থাকবে এবং সেটা কিন্তু পজিটিভ, কারণটা কি? অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে এটা ঘুরছে। তাহলে আই ক্রস জে ইজ ইকুয়াল টু কি হয়? তার মানে আরটা আগে আসবে, এফটা পরে যাবে। তাহলে আমরা এর ভেক্টরের সম্পর্ক বলতে পারি টাউ ইজ ইকুয়াল টু, এটাকে টাউ বলে, টি না ঠিক, টাউ আর
টাউ এর ক্ষেত্রে আর আগে আছে, আর ক্রস এর এখানে ওমেগা ক্রস আর। ওকে, তাহলে আমরা বলতে পারি কি, কোনো একটা বস্তুর কৌণিক ত্বরণ রয়েছে, অর্থাৎ সেই বস্তুর উপর বাহ্যিক কোনো অপ্রতিমিত টর্ক ক্রিয়াশীল। অর্থাৎ নিউটনের প্রথম সূত্রটাকে আমরা যদি প্রয়োগ করি ঘূর্ণন গতির ওপর, তাহলে আমরা বলতে পারি টর্ক 0 হলে অ্যাক্সিলারেশন 0। এবার আমরা আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে সরলরেখার ক্ষেত্রে ভরবেগ, যেটা আমরা দ্বিতীয় সূত্রতে ব্যবহার করি, এম ইন্টু ভি। এখানে এমটা কি, ইনার্শিয়া বা জাঢ্য, বস্তুর জাঢ্য, যেটা তার ভরের সমান। ভরই হচ্ছে জাঢ্যের পরিমাণ। তাহলে ভরবেগে এমটা হচ্ছে জাঢ্য বা ইনার্শিয়া, তার কৌণিক ভরবেগও নিশ্চয়ই একটা থাকবে। সেখানে আমরা এম এর জায়গায় আই বসিয়ে দিলাম, ধরে নিলাম একটা কিছু। আমরা যখন কোনো কিছু জানি না, যেরকম এক্স ওয়াই জেড ধরি, ঠিক সময় আই ধরে নিলাম, এবং এটার নামও আমরা দিয়ে দিলাম। নামটা যেহেতু এটা জাঢ্য, এটা কৌণিক জাঢ্য, আমরা নাম দিয়ে দিলাম, এটাকে নাম দিলাম মোমেন্ট অফ ইনার্শিয়া বা কৌণিক জাঢ্য নাম দিই। দেখা যাক এর সাথে ভরের কি সম্পর্ক আছে বা অন্য কি কারো কোনো সম্পর্ক আছে কি না। আমরা এটা দেখব। ভরবেগে কে আমরা পি দিয়ে যে সাধারণত আমরা প্রকাশ করি, এটাকেও সেরকম এল দিয়ে আমরা প্রকাশ করছি। তাহলে আমরা যদি নিউটনের দ্বিতীয় সূত্রটাকে প্রয়োগ করি, তাহলে আমরা কি বলবো, কৌণিক ভরবেগে পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত টর্কের সমানুপাতিক। তাহলে ডিএল ডিটি ইজ ইকুয়াল টু ভরবেগের পরিবর্তন, কৌণিক ভরবেগের পরিবর্তন হার বস্তুটির উপর প্রযুক্ত টর্কের সমানুপাতিক, এবং টর্ক যেদিকে প্রযুক্ত হবে বস্তুর কৌণিক ভরবেগের মানও সেই দিকেই পরিবর্তিত হবে। তাই আমরা এটা বলতে পারি টাউ টর্ক। এবার ডিএল ডিটি মানে ডি ডিটি অফ ওমেগা ইন্টু আই। এখানে আই একটা ধ্রুবক, তাই আমরা বলতে পারি ডি ওমেগা ডিটি ইজ ইকুয়াল টু টাউ আই ইন্টু আলফা ইজ ইকুয়াল টু টি। আমরা কিন্তু সরলরেখার সাথে আমরা এটাকে কম্পেয়ার করতে পারি, এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু এ, অর্থাৎ প্রযুক্ত বল ইজ ইকুয়াল টু জাঢ্য ইন্টু ত্বরণ। এখনো কিন্তু আমরা আই সম্বন্ধে কিছু আমরা জানি না। এবার দেখা যাক আইটা কি জিনিস। আমরা যদি সবকটাকে সরলরেখার সাথে তুলনা করি, তাহলে কি পাবো, আই ইজ ইকুয়াল টু আলফা মানে হচ্ছে এ বাই আর, ত্বরণ ভাগ আর, ইজ ইকুয়াল টু টি মানে কি, আর ইন্টু এফ। এই সম্পর্কটার সম্বন্ধে আমরা একটু বলি। আমরা জানি যে ওমেগা ইন্টু আর ক্রস আর ইজ ইকুয়াল টু ভি। ডি ভি ডিটি ইজ ইকুয়াল টু ডি ওমেগা ডিটি ক্রস আর, that is A is equal to alpha cross R. সুতরাং আমরা আলফাকে লিখতে পারি A বাই R। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, এবার একে আমরা পরিবর্তন করব। I is equal to A মানে A is equal to F বাই M, আর এখানে চলে গেল আর স্কোয়ার, এই আরটা ক্রস মাল্টিপ্লাই হলো, বজ্র গুণন হলো, আই ইজ ইকুয়াল টু এম আর স্কোয়ার। তাহলে এখানে আমরা দেখলাম যেমন জাঢ্যটা শুধুমাত্র ভরের উপর নির্ভরশীল, আই কিন্তু শুধু ভরের উপর নির্ভরশীল না, তার উপর একটা ব্যাসার্ধের অর্থাৎ অক্ষের সাথে তার যে দূরত্বটা
যে মাসটা রয়েছে, যে ভরটা রয়েছে, তার যে দূরত্ব, সেই দূরত্বের উপরও নির্ভর করে। তাহলে এর একক কত হবে? একক অবশ্যই কেজি মিটার স্কোয়ার। আচ্ছা, তাহলে ভরের ক্ষেত্রে যেরকম আমরা তার সেন্টার অফ মাস বা ভর কেন্দ্রকে নিয়ে আমরা একটা সরলরৈখিক গতিবেগের সমস্ত কিছু পরিমাপ করি, এখানে কিন্তু শুধুমাত্র একটা বস্তু একটা বিন্দুকে নিয়ে কাজ করলে হবে না, কারণ তার সাথে আর এর একটা সম্পর্ক আছে। ধরো কোনো একটা বস্তু, সেই বস্তুটি এই হচ্ছে অক্ষ, যে অক্ষের সাপেক্ষে আমরা এটাকে ঘোরাচ্ছি, এবং এই বস্তুটি অনেকগুলো বিন্দু ভরের সমন্বয়ে গঠিত, এবং প্রত্যেকটা বিন্দু ভর অক্ষ থেকে ভিন্ন দূরত্বে অবস্থান করছে। কারণ এখানে দূরত্বটা একটা ধরলাম, এখানে একটা বিন্দু ভর m1, তার দূরত্ব r1 অক্ষ থেকে, এখানে m2 দূরত্ব r2, এখানে m3 দূরত্ব r3। তাহলে এই বস্তুটির এই অক্ষের সাপেক্ষে তার কৌণিক জাঢ্য কত হবে? সেটা হচ্ছে m1 r1 স্কোয়ার প্লাস m2 r2 স্কোয়ার প্লাস so on, I is equal to আমরা এটাকে সিগমা দিয়ে প্রকাশ করতে পারি। সিগমা মানে হচ্ছে যোগফল m r স্কোয়ার। এখন দেখো একটা কথা বলে রাখি, যে আইটা কি ধরনের রাশি? একটা স্কেলার রাশি। কেন স্কেলার রাশি? এখানে মাস বা ভরটা একটা স্কেলার রাশি এবং আর একটা ভেক্টর রাশি ঠিকই, কিন্তু আর স্কোয়ার কিন্তু স্কেলার রাশি, কারণ আর স্কোয়ার আর এর সাথে আর এর ডট গুণফল বা স্কেলার গুণফল থেকে আমরা পাই, তাই এটাও একটা স্কেলার রাশি। তাহলে দুটোর গুণফল একটা স্কেলার রাশি, সুতরাং আই স্কেলার রাশি। প্রত্যেকটা বস্তুর একটা ভর কেন্দ্র আছে। আমরা এমন একটা অক্ষকে ধরো, আমরা এটা ভর কেন্দ্র, এমন একটা অক্ষের সাপেক্ষে বস্তুটাকে ঘুরাচ্ছি, যে অক্ষটা বস্তুর ভর কেন্দ্র দিয়ে যাচ্ছে। এইরকম অবস্থায় এর কৌণিক জাঢ্যকে আমরা আইজি দিয়ে প্রকাশ করি। আমরা জানি এই বিন্দুটাকে ভর কেন্দ্র বা তার সেন্ট্রয়েড বলি, সেন্ট্রয়েড। এখন মোমেন্ট অফ ইনার্শিয়া বা কৌণিক জাঢ্য কার সাপেক্ষে? ভর কেন্দ্রের সাপেক্ষে। তাহলে এটাকে আমরা আইজি থেকে বলছি ভর কেন্দ্রের সাপেক্ষে কৌণিক জাঢ্য। তাহলে আমরা এখানে কতগুলো বিন্দুকে ধরে নিচ্ছি। ধরো এই বিন্দুটাই এম, যেটা আর দূরত্বে অবস্থান করছে, অর্থাৎ সমস্ত বিন্দুগুলোর এটা একটি রিপ্রেজেন্টেটিভ, বা আমরা এই বিন্দু দিয়ে আমরা সমস্ত বিন্দুগুলোকে প্রকাশ করছি। তাহলে আমরা জানি যে আইজি ইজ ইকুয়াল টু সিগমা এম আর স্কোয়ার, আরটা ভর কেন্দ্র দিয়ে ভর কেন্দ্রের সাপেক্ষে ওই একক বিন্দুটির দূরত্ব। এখন আমরা যদি এই অক্ষটাকে একটু সরিয়ে নিয়ে যাই সমান্তরালভাবে, ধরো আমরা এরকম একটা জায়গায় এটাকে সরিয়ে নিয়ে গেলাম, তাহলে কি হবে? যদি এবার বস্তুটাকে এই অক্ষের সাপেক্ষে আমরা এটাকে যদি ঘুরাই, তাহলে কি হবে? তার কৌণিক জাঢ্য ইজ ইকুয়াল টু আই। এখানে ছিল আইজি। তাহলে এই যে বিন্দুটা ছিল, সেই বিন্দুটা এখন তার দূরত্ব হয়ে যাবে এখান থেকে এইটুকু দূরত্ব এইচ, ধরে নিলাম এটা এইচ,
আর আগে ছিল আর, তাহলে আই ইজ ইকুয়াল টু হয়ে যাবে সিগমা এম ইন্টু আর প্লাস এইচ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু সিগমা এম আর স্কোয়ার প্লাস 2HR প্লাস এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু সিগমা এম আর স্কোয়ার প্লাস এইচ যেহেতু ধ্রুবক 2Hটাকে বাইরে নিয়ে আসলাম, এম আর প্লাস এইচ স্কোয়ার সিগমা এম। সিগমা এম আর স্কোয়ার এটা আইজি, তারা এটাকে আইজি লিখতে পারি। যেহেতু আর হচ্ছে ভরকেন্দ্র দিয়ে যাচ্ছে এরকম একটি অক্ষ, সেই অক্ষের সাপেক্ষে যেহেতু ভরকেন্দ্র আমরা জানি যে ভরকেন্দ্রের সাপেক্ষে প্রত্যেকটা একক ভরগুলো খুব সমভাবে অবস্থান করে। বস্তুর ভর ইন্টু আর, আর মানে হচ্ছে দূরত্ব, তাদের যোগফল সবসময় শূন্য হয়। প্লাস এইচ স্কোয়ার ইন্টু বিন্দু ভরগুলোর যোগফল কি পুরো বস্তুটির ভরের সাথে সমান। তার মানে আমরা বলতে পারি যে কোনো অক্ষের সাপেক্ষে বস্তুর কৌণিক জাঢ্য হবে আইজি প্লাস এম এইচ স্কোয়ার। এবার আমরা একটু দ্বিমাত্রিক ক্ষেত্রে আমরা দেখি, এটা দ্বিমাত্রিক ক্ষেত্রে আমরা দেখলাম, অর্থাৎ এটা এই প্লেনটা, এই তলটি, এই অক্ষটি পুরোটাই একটা তলের মধ্যে অবস্থান করছে। কিন্তু যদি অক্ষটা বস্তুর যে তল তার সাথে অভিলম্বভাবে থাকে, তার একটা অন্য নাম দেওয়া হয়, সেটা হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। ধরো এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর এটা জেড অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। বস্তুটি এক্স ওয়াই প্লেনে অবস্থান করছে, আর এটা হচ্ছে বস্তুটির সেন্ট্রয়েড বা ভরকেন্দ্র। বস্তুটি যদি এক্স অক্ষের সাপেক্ষে ঘোরে তাহলে তার কৌণিক জাঢ্যের পরিমাপ হবে আইএক্স। যদি ওয়াই অক্ষের সাপেক্ষে ঘোরে তাহলে তার কৌণিক জাঢ্যের পরিমাণ হবে আইওয়াই। আর যদি জেড অক্ষের সাপেক্ষে ঘোরে তাহলে কৌণিক জাঢ্যের পরিমাণ হবে আইজেড। তাহলে আমরা যদি কোনো একটা প্রতীকী বিন্দু ভরকে আমরা যদি নিই, তাহলে তার ওয়াই অক্ষ থেকে দূরত্ব আমরা জাস্ট এক্স অক্ষে সমান্তরাল করে একটা সরলরেখা টানলাম, আমরা এই বিন্দু থেকে ওয়াই অক্ষের সমান্তরাল করে একটা সরলরেখা টানলাম, তাহলে আমরা এখানে বলতে পারি এটা হচ্ছে ওয়াই কোঅর্ডিনেট, যেটা এক্স অক্ষ থেকে দূরত্ব, এটা হচ্ছে এক্স স্থানাঙ্ক, অর্থাৎ ওয়াই অক্ষ থেকে দূরত্ব। তা জেড অক্ষ থেকে দূরত্ব কত হবে? জেড অক্ষ থেকে দূরত্ব হবে এই বিন্দুটি, যেহেতু এক্স ওয়াই তলে আছে, তাহলে এটা আমরা একটা সমকোণ, কারণ এক্স ওয়াই এর সাথে সবসময় সমকোণে থাকে। এই যে হচ্ছে এক্স, এটা ওয়াই, তাহলে এইটা হচ্ছে জেড অক্ষ থেকে তার দূরত্ব, এটাকে আমরা আর ধরলাম। তাহলে আই জেড ইজ ইকুয়াল টু সিগমা এম আর স্কোয়ার, আর আমরা জানি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবং আই এক্স ইজ ইকুয়াল টু কি সিগমা এম ওয়াই স্কোয়ার। এটা মনে রাখবে, আই এক্স ইজ ইকুয়াল টু সিগমা ওয়াই এম ওয়াই স্কোয়ার, কারণ এক্স অক্ষ থেকে বিন্দুটির দূরত্ব সেটা কিন্তু ওয়াই হয়। আই ওয়াই ইজ ইকুয়াল টু কি সিগমা এম এক্স স্কোয়ার। তাহলে আমরা এখানে যদি আমরা এটাকে ইজ ইকুয়াল টু সিগমা এম এক্স স্কোয়ার প্লাস সিগমা এম ওয়াই স্কোয়ার, তাহলে আই জেড ইজ ইকুয়াল টু দিস, আই জেড ইজ ইকুয়াল টু আই এক্স প্লাস আই ওয়াই।
এটাকে আমরা বলি পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম, অথবা লম্ব অক্ষের উপপাদ্য, লম্ব অক্ষের উপপাদ্য। আর আগেরটা ছিল হচ্ছে প্যারালাল অ্যাক্সিস থিওরেম বা সমান্তরাল অক্ষ উপপাদ্য, প্যারালাল অ্যাক্সিস থিওরেম বা সমান্তরাল অক্ষের উপপাদ্য। দুটোই খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসে। এবার আসছি আমরা তৃতীয় সূত্রে। তৃতীয় সূত্রে কি আছে, যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বল আছে। তবে একটা বল সংক্রান্ত, অর্থাৎ ক্রিয়া যদি থাকে তার প্রতিক্রিয়া বল থাকবে। এখানেও ঠিক কোনো একটা টর্কে একটা প্রতিক্রিয়া টর্ক থাকে, প্রত্যেকটা টর্কে। নিশ্চয়ই লক্ষ্য করে থাকবে বাড়িতে যখন সিলিং ফ্যান যে মুহূর্তে তুমি সুইচ অন করবে, সঙ্গে সঙ্গে দেখবে তার উপরিভাগে যে ক্যানোপি থাকে, ফ্যানটা যেদিকে ঘুরবে ঠিক তার উল্টো দিকে ওটা ঘুরবে, একটি টর্কের প্রতিক্রিয়া টর্ক থাকবে। এবং তৃতীয় সূত্র থেকে আমরা যেটা আর একটা জিনিস জানি, যে ভরবেগের সংরক্ষণ সূত্র, যে বাইরের থেকে যদি কোনো বল প্রযুক্ত না হয় তাহলে মোট ভরবেগ সবসময় স্থির থাকে। এখানেও কিন্তু মোট কৌণিক ভরবেগ সবসময় স্থির থাকে যদি কোনো বাইরের থেকে টর্ক প্রয়োগ না করা হয়। যদি বাইরে থেকে কোনো টর্ক প্রয়োগ না করা। এখন কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র আমরা কোথায় দেখতে পাই? ধরো তুমি কোনো একটা হুইলের ওপর দাঁড়িয়ে আছো, যে হুইলটা ঘুরছে, ধরো এরকম একটা হুইল যেটা এরকম ভাবে ঘুরছে, তার উপর তুমি দাঁড়িয়ে আছো। যদি তুমি তোমার হাতটাকে প্রসারিত করো তাহলে দেখবে এর যে ঘূর্ণনটা কমে যাবে। কেন কমবে? তার কারণটা হচ্ছে তুমি হাত থেকে প্রসারিত করার সঙ্গে সঙ্গে ভরগুলোর ঘূর্ণাক্ষ থেকে দূরত্ব বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণাক্ষ থেকে যে দূরত্ব বৃদ্ধি পায়, আর যদি বৃদ্ধি পায় তাহলে আইও বৃদ্ধি পাবে। ওমেগা ইন্টু আই এটা কিন্তু ধ্রুবক থাকবে। যদি আইটা বৃদ্ধি পায় তাহলে ওমেগাটা হ্রাস পেতে হবে। ঠিক একই রকম ভাবে যদি হাতটাকে গুটিয়ে নিয়ে আসো শরীরের কেন্দ্রের দিকে, তাহলে আর এর হ্রাস হবে, সঙ্গে সঙ্গে ঘূর্ণন বৃদ্ধি পাবে, ওমেগাটা বৃদ্ধি পাবে। ঠিক একই রকম ভাবে যেটাকে আমরা বলি সামারসল্ট, অর্থাৎ যারা সাঁতার কাটে তারা কোনো একটা উপরের জায়গা থেকে লাফ দেয়, এটাকে আমরা সামারসল্ট বলি। সেক্ষেত্রে দেখবে যখন তারা পা এবং হাতকে তার শরীরের কেন্দ্রের দিকে, তখন সে খুব জোরে ঘুরতে থাকে। যখন সে তার হাত এবং পাগুলোকে স্ট্রেচ করে দেয়, অর্থাৎ প্রসারিত করে, তখন দেখবে তার ঘূর্ণনটা কমে যাচ্ছে। এক্ষেত্রেও কিন্তু কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি প্রযোজ্য, কারণ আই বেড়ে গেলে ওমেগাটা কমে যাবে, এখানে আই কমে গেলে ওমেগাটা বেড়ে যায়। এবার আমরা আলোচনা করব কতগুলো নির্দিষ্ট জ্যামিতিক আকারের কৌণিক জাঢ্য সেটা কত হবে। ধরা যাক এটি একটি রড, এর ভরকেন্দ্র অবশ্যই রডের মধ্যবিন্দুতে অবস্থান করবে। আমরা আইজি কে বার করব, অর্থাৎ এমন একটা অক্ষ আমরা নিচ্ছি যেটা ভরকেন্দ্র দিয়ে পাস করছে। এবার এখান থেকে আর দূরত্বে ডিআর দৈর্ঘ্যের অংশ নিয়ে নিল। পুরো দৈর্ঘ্যটা যদি এল হয় তাহলে এখান থেকে এই অংশের দূরত্ব হবে L/2, অর্থাৎ একটা প্রান্ত বিন্দুর দূরত্ব হবে L/2, অপর প্রান্ত বিন্দুরও দূরত্ব L/2। L/2 পুরো রডটির দৈর্ঘ্য L, ভর
এম। তাহলে একক দৈর্ঘ্যে তার ভর কত? একক দৈর্ঘ্যের ভর ইজ ইকুয়াল টু এম বাই এল। সুতরাং ডিআর দৈর্ঘ্যের ভর যদি ডিএম হয় সেটা ইজ ইকুয়াল টু ডিআর ইন্টু এম বাই এল। তাহলে এই ক্ষুদ্র অংশটির কৌণিক জাঢ্য সেটা হচ্ছে ডিআই ইজ ইকুয়াল টু ডিএম ইন্টু আর স্কোয়ার। সুতরাং আই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিএম। ডিএম মানে হচ্ছে এম বাই এল ডিআর ইন্টু আর স্কোয়ার। এবার ডিআর অর্থাৎ আর এর মানটা কত থেকে কত পর্যন্ত? মাইনাস এল বাই টু থেকে প্লাস এল বাই টু ইজ ইকুয়াল টু এম বাই এল ইন্টিগ্রেশন আর স্কোয়ার ডিআর মাইনাস এল বাই টু টু এল বাই টু। আমরা জানি যে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি। আর ডেফিনিট ইন্টিগ্রেশনে এই সিটা আসে না, এটা ইনডেফিনিট ইন্টিগ্রেশনে আসে। আমাদের এটা ডেফিনিট ইন্টিগ্রেশন, অর্থাৎ আপার লিমিট আর লোয়ার লিমিট দুটো রয়েছে, তাই আমরা এখানে সিটা ব্যবহার করব না। তাই আই ইজ ইকুয়াল টু এম বাই এল। এখানে কি হবে? আর এর ঘাত এক বৃদ্ধি পাবে আর সেই ঘাতটাই নিচে আসবে, মাইনাস এল বাই টু টু এল বাই টু ইজ ইকুয়াল টু এম বাই এল এল কিউব বাই 24 প্লাস এল কিউব বাই 24 is equal to m by l l cube by 12 is equal to 1 by 12 m l square. I is equal to 1 by 12 m l square. Next, আমরা যদি একটা আয়তাকার ক্ষেত্রকে ধরি যার দৈর্ঘ্য এল এবং প্রস্থ হচ্ছে বি। আমরা জানি যে আয়তাকার ক্ষেত্রে কর্ণ দুটো বিন্দু দিয়ে যায়, সেই বিন্দুটি হচ্ছে তার ভরকেন্দ্র। তো আমি এবং সেটি এলকে সমদ্বিখণ্ডিত করবে। তা আমি ধরে নিলাম এটাই হচ্ছে সেই অক্ষ, যে অক্ষটা এলকে সমদ্বিখণ্ডিত করেছে। আচ্ছা, এটাও এল বাই টু, এখান থেকে এটার দূরত্ব এল বাই টু। তাহলে আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল কত? ইজ ইকুয়াল টু এল ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এল ইন্টু বি। যদি ভর হয় এম, তাহলে একক ক্ষেত্রের ভর কত? ইজ ইকুয়াল টু এম বাই এল বি। এবার আমরা এই অক্ষ থেকে আর দূরত্বের একটি ক্ষুদ্র অংশকে পর্যবেক্ষণ করব। যেহেতু এটা খুব ক্ষুদ্র অংশ, সুতরাং আমরা ধরে নিতে পারি এখানকার প্রত্যেকটা এটা আর ডিস্টেন্সে, অক্ষ থেকে তার দূরত্ব আর, এবং এটি ডিআর চওড়া, খুবই ক্ষুদ্র। সুতরাং আমরা বলতে পারি এখানকার যে ভরগুলো রয়েছে সেটা অক্ষ থেকে প্রত্যেকটা ভরই সমদূরবর্তী, কারণ খুবই ক্ষুদ্র অংশ এটা। এই ক্ষুদ্র অংশটির মোট ভর হচ্ছে, আমি যদি ডিএম ধরি, ইজ ইকুয়াল টু ডিআর ইন্টু বি, এটা হচ্ছে ক্ষেত্রফল, ইন্টু একক ক্ষেত্রের ভর এল ইন্টু বি। বিবি ক্যান্সেল হয়ে গেল, এম বাই এল ইন্টু ডিআর। দেখো আগেরটার মতনই কিন্তু একই আছে, ডিএম ইজ ইকুয়াল টু এম বাই এল ডিআর, অর্থাৎ এটা বি এর উপর নির্ভর করছে না। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া বা কৌণিক জাঢ্যের পরিমাপ হবে আই ইজ ইকুয়াল টু আই জি, এটা অবশ্যই
ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন মাইনাস এল বাই টু প্লাস এল বাই টু ডিএম ইন্টু আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এম বাই এল মাইনাস এল বাই টু আর স্কোয়ার ডিআর, সেটা আগেরটার মতন একই আনসার হবে 1/12 এম এল স্কোয়ার। এরপরে আর একটা জিনিস আমরা আলোচনা করব, চক্রগতির ব্যাসার্ধ। রেডিয়াস অফ জাইরেশন। আমরা যেমন রৈখিক বেগের ক্ষেত্রে একটি নির্দিষ্ট বস্তুকে তার যে ভরকেন্দ্র আছে সেই ভরকেন্দ্রের সাপেক্ষে তার রৈখিক বেগটাকে আমরা গণনা করি। এখানে রেডিয়াস অফ জাইরেশন, ধরো একটা বস্তু সেটা কোন একটি নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে ঘুরছে, এটাই তার ঘূর্ণাক্ষ। সে ঘূর্ণাক্ষটা অবশ্যই সেন্ট্রয়েড দিয়ে পাস করতে পারে অথবা অন্য কোনো বিন্দু দিয়েও পাস করতে পারে, কিন্তু তার সাপেক্ষে তার যে কৌণিক জার্থ সেটা হচ্ছে আই। এখন আমরা একটা মাত্র বিন্দুকে, যে বিন্দুর মধ্যে সমস্ত ভরটা কেন্দ্রীভূত আছে সেরকম একটা বিন্দুকে খোঁজার চেষ্টা করছি, যে বিন্দুর সাপেক্ষে যে বিন্দুটির কৌণিক জার্থ সেটা এই বস্তুটি কৌণিক জার্থের সাথে সমান হবে। তাহলে ওই বিন্দুটির ভর হবে এম, হচ্ছে বস্তুর ভরের সাথে সমান। আর মনে করছি ওই ধরি বিন্দুটি অক্ষ থেকে কে দূরত্বে অবস্থান করছে। তাহলে এম ইন্টু কে স্কোয়ার হচ্ছে ওই বস্তুটির কৌণিক জার্থ, সেটা ইজ ইকুয়াল টু সিগমা এম আর স্কোয়ার বা অথবা আই। তাহলে কে স্কোয়ার ইজ ইকুয়াল টু কি, আই বাই এম। তাহলে কে ইজ ইকুয়াল টু রুট ওভার আই বাই এম। আমরা এটাকে সিগমা নোটেশন দিয়ে লিখি, সিগমা এম আর স্কোয়ার বাই সিগমা এম। আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট অন্য আর একটা বিষয় নিয়ে আলোচনা করব এবং তার নোটিফিকেশন পাওয়ার জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে।